ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমরা পার্ট 1 আর পার্ট 2তে কোষে দেখি 11 শতকরা চ্যাপ্টারের 13 দাগ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 3তে আমরা 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। 15, 16, 17 এবং 18 এই 4টি অঙ্ক নিয়ে আজকের এই ভিডিও। তো চলো আজকে আমরা প্রথম অঙ্ক 15 দাগের অঙ্কটা নিয়ে শুরু করি। কি বলছে দেখো অঙ্কটাই। 15 দাগের অঙ্কটাই বলছে যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি তাহলে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন সেটা হিসাব করে লিখি। অঙ্কটাতে কি বুঝতে পারলে? বলছে একটা বিধানসভা কেন্দ্রে, মানে একটা ধরে নাও যে একটা গ্রাম, আমরা ধরে নিতে পারি যে একটা গ্রামে মোট ভোটার আছে 100 জন। ওই 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, 80% ভোট দিয়েছেন, মানে 100তে 80 জন, 100তে 80 জন ভোট দিয়েছেন, মোট ভোটারের 80% ভোট দিয়েছেন। আবার যতজন ভোট দিল তার মধ্যে সেই ভোটের 65% ভোট বিজয়ী প্রার্থীকে দেওয়া হয়েছে। তাহলে ওই বিজয়ী প্রার্থী তিনি যে ভোট কটা পেলেন সেই ভোটগুলো মোট ভোট অর্থাৎ 100 ভোটের মধ্যে কত হচ্ছে সেটা আমাকে হিসাব করতে হবে। তো দেখো আমি অঙ্কগুলো 4টি অঙ্কই আগে আমি করে নিলাম খাতাতে সময় বাঁচানোর জন্য। দেখো একটা একটা করে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 15 দাগের অঙ্কটায় তাহলে কি পেলাম? ধরে নিলাম যে মোট ভোটারের সংখ্যা হলো 100 জন, মোট 100 জন ভোটার। তাহলে ভোট দিয়েছেন কত? 80 জন, 80 জন ভোট দিয়েছেন, কারণ 80% ভোট দেওয়া মানে কি 100তে 80 জন ভোট দিয়েছেন। আবার বিজয়ী প্রার্থী বলছে যে তিনি নাকি 65% ভোট পেয়েছেন, মানে এই যে 80 জন ভোট দিল, এই 80 জনের মধ্যে 80 জনের 65% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পাবেন? 80-র 65% কত হয়? 80 × 65/100। আমরা আগের অঙ্কগুলোতে শিখেছি যে কোনো সংখ্যার কোনো পার্সেন্ট যদি বের করতে হয় তাহলে সেই সংখ্যাটাকে যত পার্সেন্ট বলবে তত বাই 100 দিয়ে গুণ করতে হয়। এবার কাটাকাটিটা করলাম, দেখো একটা শূন্য কেটে গেল, তারপরে 5 13 65 আর 5 2 10, আবার 2 4 8, উপরে পেলাম 4 আর 13, তাহলে কত হলো? 4 13 52। এখন লক্ষ্য করো তো, এই যে 52টা ভোট পেল বিজয়ী প্রার্থী, এই 52 জন ভোট কোথা থেকে এলো? 52 জন ভোট এসেছে 80 জনের ভেতর থেকে, আবার এই 80 জন এসেছে ওই 100 জন মোট ভোটার থেকে। 100 জন মোট ভোটার, তার মধ্যে কিন্তু 20 জন ভোট দেয়নি, 80 জন ভোট দিতে গেছে বুথে। 80 জনের মধ্যে 52 জন দিয়েছে বিজয়ী প্রার্থীকে ভোট। দেখো একটা ডায়াগ্রাম দিয়েও আমি এখানে বুঝিয়েছি যে ধরে নাও যে এই 100 জন ভোটার গ্রামের, ওখানে বিধানসভা কেন্দ্র বলা আছে, আমি ধরে নিলাম যে একটা গ্রামে 100 জন ভোটার, তার মধ্যে 100 জনের মধ্যে 20 জন যায়নি, কেউ হয়তো কোথাও খাটতে গেছে বা যায়নি, ভালো লাগেনি, ভোট দিতে যায়নি। 80 জন গেছে ভোট দিতে। এই 80 জনের মধ্যে আবার বিজয়ী প্রার্থী যিনি ভোট পেয়েছেন, এই 80 জনের মধ্যে 52 জনই কিন্তু ভোট দিয়েছে বিজয়ী প্রার্থীকে। তাহলে মোটের উপরে লক্ষ্য করো, এই যে এই 100 জনের মধ্যে 52 জন ভোট দিয়েছে কিন্তু বিজয়ী প্রার্থীকে মোট ভোটারের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা 52% ভোট পেয়েছেন। সো দিস ইজ অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো, পরের দাগের 16 দাগের অঙ্কটা দেখো। 16 দাগের অঙ্কটাই কি বলছে যে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে এবং উভয় বিষয়ে A+ পায়নি। আমাকে হিসাব করতে হবে। দেখো বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী হলো 120 জন, আর এই 120 জনের মধ্যে এই 120 জনের 85% তারা বাংলাতে A+ পেয়েছে, আর 70% তারা অঙ্কে A+ পেয়েছে, আর 65% তারা উভয় বিষয়ে A+ পেয়েছে, মানে অঙ্কেও পেয়েছে বাংলাতেও পেয়েছে A+। তো এখান থেকে একটা বিষয় দেখো খুব ক্লিয়ার যে 65% তারা উভয় বিষয়ে পেয়েছে, তার মানে কি ওরা বাংলার দিকেও আছে অঙ্কের দিকেও আছে, মানে এই 85% যে বাংলাতে যে A+ পেয়েছে এই 85-এর ভিতরে নিশ্চয়ই এই 65 ভরা আছে। আবার অঙ্কতে 70% ছেলে পরীক্ষার্থী A+ পেয়েছে, তার মানে এই 70%-এর মধ্যেও কিন্তু 65% ভরা আছে, কারণ এরা তো উভয় বিষয়ে A+ পেয়েছে। চলো এই অঙ্কটাও করে রেখেছি, দেখো বুঝে নাও কি করেছি। বাংলায় A+ পেয়েছে 85%, অঙ্কে 70%, উভয় বিষয়ে 65%।
আর মোট পরীক্ষার্থী হলো 120 জন। 120 জন। দেখো পাশে আমি একটা ডায়াগ্রাম দিয়ে খুব ভালো করে বুঝিয়েছি। মনে করে নাও যে এই যে আয়তকার জায়গাটা আছে এটাকে মনে করে নিলাম যে এটা হলো 120 জন পরীক্ষার্থী। এই টোটাল এর মধ্যে 120 জন পরীক্ষার্থী আছে। এই 120 জন পরীক্ষার্থীর 85% হলো তোমার A+ পেয়েছে বাংলাতে, আর 70% পেয়েছে তোমার অঙ্কে A+। আর দেখো এই বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করে এই একটা কমন রিজিয়ন, একটা কমন জায়গা তৈরি করেছে। এটা হলো মানে এখানকার কিছু ছেলে সে অঙ্কতেও, দেখো এই যে এটা ঢুকে আছে অঙ্কের ভিতরে, এটা এই দিকটা হচ্ছে ম্যাথামেটিক্স, এম দিয়ে আমি লিখেছি, এটা হলো ম্যাথামেটিক্স, এটা হলো বেঙ্গলি, বি দিয়ে আমি লিখেছি। তাহলে এই বাংলার কিছু অংশ দেখো অঙ্কে ঢুকে আছে, আবার অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীদের কিছু অংশ দেখো বাংলার ভিতরে ঢুকে আছে, কারণ এরা উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে এই যে উভয় বিষয় সেটা হলো 65%, তারা বোথ সাবজেক্টে A+ পেয়েছে। তাহলে লক্ষ্য করো তো, যদি আমি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো এই রকম একটা চিত্র পাবো, এই রকম একটা চিত্র পাবো। তাহলে এই অংশটুকু এরা হলো শুধুমাত্র বাংলাতে A+ পেয়েছে। ঠিক তেমনি যদি আমি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে একটা এরকম একটা চাঁদের মতন একটা ফিগার পাবো। এটা হলো কি, এরা শুধু অঙ্কে A+ পেয়েছে। তাহলে কি পেলাম, এই যে অংশটুকু বাদ দিছি এটা তো 65%, সেটাই আমি লিখেছি যে দেখো তার আগে এখানে একটা জিনিস, উভয় বিষয়ে, তাহলে এই যে 65% এরা উভয় বিষয়ে A+ পেয়েছে, বাংলাতেও পেয়েছে অঙ্কেও পেয়েছে। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কত, 120 জন পরীক্ষার্থী, তার 65% উভয় বিষয়ে পেয়েছে A+। তাহলে 120 65%, 120 × 65 100, কাটাকাটি করেছে দেখো, একটা শূন্য একটা শূন্য, 5 2 10, আবার 5 13 65, আর 2 6 12। তাহলে উপরে পেলাম 6 আর 13, মানে 6 13 78 জন। এই 78 জন হলো কি, তারা A+ পেয়েছে উভয় বিষয়ে। এবার দেখো এই 78 জন মানে এই 65% যদি আমি বাদ দিয়ে দিই 85 থেকে, তাহলে শুধু বাংলায়, তাহলে দেখো শুধু বাংলায় A+ পেয়েছে তাহলে কত, শুধু বাংলায় A+ পেয়েছে 85 থেকে 65 বাদ দিলে 20% থাকে। কার 20%, 120 20%। মোট পরীক্ষার্থী তো 120 জন, তাহলে 120 20% কত হয়, 120 × 20/100। একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, তাহলে কত হলো, 12 দুগুণে 24 জন। এই 24 জন পরীক্ষার্থী তারা বাংলাতে, মানে শুধু বাংলাতে A+ পেয়েছে। ঠিক তেমনি একই রকমভাবে দেখো শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, 120-র কত পার্সেন্ট হবে, দেখো 70% হচ্ছে টোটাল, 70% টোটাল ম্যাথে A+ পেয়েছে, তার মধ্যে 65% ঢুকে আছে কিন্তু। তো 65কে 70 থেকে বাদ দিয়ে দাও, দেখো 5% আসছে। তাহলে 120-র 5% কত হয়, 120 × 5/100, কাটাকাটি করলাম, দেখো 6 জন আসছে। এইবারেতে তাহলে শুধু অঙ্কে A+ পেয়েছে 6 জন, শুধু বাংলায় A+ পেয়েছে 24 জন, আর উভয় বিষয়ে পেয়েছে 78 জন। তাহলে এবার কি দাঁড়ালো দেখো তো, এই টোটাল 120 জনের মধ্যে 78, 24 আর 6কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 78, 24 আর 6 এদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই 120-র ভেতর থেকে যদি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি যে পড়ে থাকবে এরাই হচ্ছে সেই ফেলকুমাল। অর্থাৎ 120-র ভেতর থেকে দেখো এই 78, 24 আর 6 এদেরকে বাদ দিয়ে দিলে এরা কোনো বিষয়ে A+ পায়নি। এরাই তো সেই A+ পায়নি, এরা তো A+ পাওয়া পরীক্ষার্থী। তাহলে বাদ বাকি এই যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকুই হচ্ছে A+ পায়নি ওরা। তাহলে এদের সংখ্যাটা কত হবে, দেখো এদের সংখ্যাটা হবে, দেখো উভয় বিষয়ে A+ পায়নি, তাহলে কত, 120 থেকে দেখো 78 জন হচ্ছে উভয় বিষয়ে A+ পেয়েছে, 24 জন শুধু বাংলায় A+ পেয়েছে, আর 6 জন শুধু অঙ্কে A+ পেয়েছে। তাহলে এদের মোট সংখ্যাটাকে, মানে A+ পাওয়াদেরকে যদি বাদ দিয়ে দিই 120 থেকে, তাহলে দেখো 12 জন আসবে যারা A+ পায়নি। এরাই হলো সেই হতভাগা যারা A+ পায়নি। তাহলে ক্লিয়ার, এই অঙ্কটা 16 দাগের অঙ্ক হলো। চলো এবার 17 দাগের অঙ্কটা আমরা দেখি। দেখো 17 দাগের অঙ্কটায় কি বলছে, বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেয়ে গেল। কি বলছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটা হিসাব করি। তো দেখো এখানে আমি অঙ্কটা করে রেখেছি।
মনে করে নিলাম যে আমিনা বিবির প্রাথমিক বেতন হলো 100 টাকা। ধরে নাও যে আমিনা বিবির প্রথমে বেতন ছিল 100 টাকা। এবার দেখো ডায়াগ্রামটা দিকে দেখো, খুব ভালোভাবে বুঝতে পারবে। 100 টাকা হলো তার প্রাথমিক বেতন, সেটার 20% যদি বাড়ে, 100তে যদি 20 বাড়ে, দেখো বৃদ্ধি পেয়েছে তাই প্লাস দিয়েছে এখানে 20%, 100তে 20, তাহলে টোটাল কত হবে? 100 টাকা ছিল তার বেতন, 20 টাকা বাড়লো, 20% বাড়লো, তাহলে হবে কত? 120। আবার এই 120টা এবার বলছে 20% হ্রাস পাচ্ছে, এই বেতনটার 20% কমে যাচ্ছে, 100তে 20 কমছে। লক্ষ্য করো, 100 টাকাতে যদি 20 টাকা কমে যায় তাহলে কত দাঁড়াবে? 80 টাকা। তার মানে 100তে যদি 80 হয় তাহলে 120তে কত হবে? গুণ করে দিলাম, 120 ইন্টু 80/100। বুঝতে পারলে? 100 টাকা বেতন ছিল, 100 টাকাটা যদি 20% কমে, 100-এ যদি 20 টাকা কমে যায় তাহলে কত হবে? 80। 100তে হবে 80, তাহলে 120তে কত হবে? কাটাকাটি করলাম, দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, তাহলে 8 × 12 = 96। তাহলে আমিনা বিবির প্রথমে বেতন ছিল 100 টাকা, সেটা হয়ে গেল কত? 96 টাকা। তাহলে কত কমলো গো? 100 টাকাতে 4 টাকা কমেছে, দেখো -4, 100 থেকে 4 বিয়োগ করলে 96 হয়। তাহলে 100-এ 4 টাকা যেটা কমলো সেটাকেই তো শতকরা বলে, 100-এ যত কমে সেটাকে শতকরা বলে। লিখেছি পরে দেখো, অতএব 20% বৃদ্ধির পর, মানে আমিনা বিবির প্রাথমিক বেতন যদি 100 টাকা হয় তাহলে 20% বৃদ্ধির পর বেতন হবে 120 টাকা, এবং 120 টাকার 20% হ্রাস পেয়ে নতুন বেতন হবে তাহলে কত? দেখো 96 টাকা। অতএব বেতনের মূল পরিবর্তন হলো 4%। 4% হ্রাস। পরিবর্তনটা কোন দিকে? হ্রাস না বৃদ্ধি? হ্রাস। সো দিস ইজ অ্যান্সার। চলো নেক্সট 18 দাগের অঙ্কটা করি। কেমন লাগছে? মজা লাগছে না? 18 দাগের অঙ্কটা চলো, কি বলছে 18 দাগের অঙ্কটাই আজকের লাস্ট অঙ্ক। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা আমাকে করে দেখাতে হবে। তাহলে কি বললে এখানে? বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে তার দৈর্ঘ্যটাকে 15% বাড়া হলো, আর প্রস্থটাকে কমানো হলো কতটা? 15% কমানো হলো। তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বাড়বে না কমবে সেটা আগে দেখতে হবে। যদি বাড়ে তাহলে কত পার্সেন্ট বাড়লো, আর যদি কমে তাহলে কত পার্সেন্ট কমলো সেটা আমাকে দেখতে হবে। চলো অঙ্কটা দেখো, করে রেখেছি। 18 দাগের অঙ্কটাই দেখো। ধরে নিলাম সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ হলো 100 একক। একক মানে সেটা সেন্টিমিটার হতে পারে বা মিটার হতে পারে। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকেই আমি ধরে নিলাম যে 100 একক করে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রটির প্রাথমিক ক্ষেত্রফল, মানে প্রথমে তার দৈর্ঘ্য ছিল 100 একক, প্রস্থও ছিল 100 একক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 100 × 100 বর্গ একক। ক্ষেত্রফলের এককে কিন্তু বর্গ কথাটা ব্যবহার করতে হয়। কেন না? ধরে নাও যে 100 সেন্টিমিটার, তাহলে কত হবে? 100 সেমি ইন্টু 100 সেমি, মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, আর স্কোয়ারকে বাংলায় বলা হয় বর্গ, সেই জন্য বর্গ একক কথাটা লিখি। 100 গুণ করলে 10,000 বর্গ একক। আবার আয়তক্ষেত্রটির অন্তিম দৈর্ঘ্য, মানে শেষে দৈর্ঘ্য কত হবে? বলছে 15% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে 15% বেড়ে যাওয়া মানে 100তে 15 বাড়লো, তাহলে হলো কত? 115। আর প্রস্থ 15% কমেছে, তাহলে ছিল 100, 15 কমে গেল, হলো কত? তাহলে 85। তাহলে এখন দৈর্ঘ্য হলো 115 আর প্রস্থ হলো 85। তাহলে এখন আয়তক্ষেত্রটার অন্তিম ক্ষেত্রফল, অন্তিম মানে শেষ ক্ষেত্রফলটা কত হবে? 115কে 85 দিয়ে গুণ দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক। দেখো এই গুণটা এখানে আমি করে রেখেছি, দেখো এই যে গুণ, এই গুণটা দেখো করেছি 9775। অতএব তাহলে 9775 বর্গ একক হলো এখনকার ক্ষেত্রফল। আর আগে কত ছিল? আগে ছিল দেখো 10,000 বর্গ একক। তাহলে ছিল 10,000 বর্গ একক আর হলো 9775 বর্গ একক। তাহলে কত কমলো গো? 10,000 থেকে 9775 বাদ দাও, মানে 225। এবার দেখো তো, তাহলে ক্ষেত্রফলটা 10,000 বর্গ এককে কমেছে, 10,000 বর্গ একক ছিল, তাহলে তাতে কমেছে কত? 225। 225 কমে তো এটা হয়েছে। তাহলে 1 বর্গ এককে কত কমবে আর 100 বর্গ এককে কত কমবে? দেখো এটা ঐকিক নিয়মে করে নিয়েছি, এটা নিশ্চয়ই আর বোঝানোর প্রয়োজন নেই আলাদাভাবে। কাটাকাটিটা করলাম, দেখো দুটো শূন্য ক্যান্সেল হলো। তারপরে 25 দিয়ে কাটলে দেখো 9 × 25 = 225 আর 4 × 25 = 100। উপরে 9 নিচে 4, 9/4 মানে 2 × 1/4। এটা কি 2 × 1/4 কততে? 100-তে। 100-তে। আর কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে 100-তে 2 × 1/4 কমেছে, এটাই তো পার্সেন্টেজ। অতএব
তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে 2.14%। দিস ইজ অ্যান্সার। দেখো এখানে আমি একটু ডায়াগ্রাম দিয়েও বুঝিয়েছি, যে মনে করে নিলাম যে এটা হলো তার প্রাথমিক, দৈর্ঘ্য হলো 100 একক আর প্রস্থটাও 100 একক। ঠিক আছে, এটা 15% যদি বাড়ে, দৈর্ঘ্যটা যদি 15% বাড়ে, তাহলে দৈর্ঘ্য হবে 115, দেখো বেড়ে। আর প্রস্থটা একটু ছোট হয়ে গেছে, দেখো 15 একক কমে যাবে 100-তে, তাহলে 85। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এটার? দৈর্ঘ্য গণিত প্রস্থ। আর আগে কত ছিল? দৈর্ঘ্য গণিত প্রস্থ। সেটাই এখানে করে দেখিয়েছি। সো এটার অ্যান্সার, অর্থাৎ ক্ষেত্রফলটা হ্রাস পাবে 2.14%। সো দিস ইজ অ্যান্সার। बोलो कैसा लगा? अच्छा लगा? अरे अच्छा लगा तो চ্যানেল को সাবস্ক্রাইব করে দাও, আর টুংটুং করে ঘন্টাটা বাজিয়ে দাও, তারপরে তোমার নতুন কোনো বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দাও। এটুকু তো আশা করতেই পারি, তাই না? চলো আজকে এই পর্যন্তই, টাটা।